নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। তথ্য লোপাট কিন্তু হয়েছে, বিশ্বাস করুন আর না করুন, সমর্থন করুন আর না করুন এই তত্ত্বকে, অন্তত ঘটনার প্রবাহ তাই বলছে। আজকে দীপাঞ্জন চক্রবর্তী মুখ খুলেছেন সুদূর মুম্বাই থেকে, সমস্ত ঘটনা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে অবজার্ভ করছেন তিনি, এবং তিনিও স্বীকার করলেন। প্র্যাকটিক্যালি আমি সেই বিষয় নিয়ে আমি তার কাছে গিয়েছিলাম, কিন্তু তার আগে কতগুলো মৌলিক প্রশ্ন। আচ্ছা বলুন তো, যখন এই ঘটনা ঘটছে, যখন কলকাতা হাইকোর্ট থেকে রায় বেরোচ্ছে যে ইমিডিয়েটলি সিবিআই এর হাতে হ্যান্ড ওভার, সেই সময় প্লেস অফ অকারেন্স যেখানে ঘটনাটা ঘটেছে ঠিক তার উল্টো দিকের ঘরটাকে দ্রুত ভেঙে ফেলার প্রয়োজনটা কিসের জন্য হলো, কী কারণে হলো? এটাই তো মূল কথা, যে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন সারা পশ্চিমবঙ্গ উত্তাল, না সারা ভারতবর্ষ উত্তাল। আমি বলছি কর্ণাটক যান, মহারাষ্ট্র যান, হরিয়ানা যান, দিল্লি যান, যে কোনো জায়গায় সারা ভারতবর্ষে এমন কোনো রাজ্য নেই যেখানে ডাক্তাররা প্রতিবাদে পথে নেমেছেন, এমনকি সাধারণ মানুষও প্রতিবাদ করছেন। সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ হচ্ছে, মিডিয়াতে প্রতিবাদ হচ্ছে, সর্বভারতীয় মিডিয়াগুলো কথা বলছে। সেই সময় দাঁড়িয়ে প্লেস অফ অকারেন্সের পাশের ঘরটাকে দ্রুত ভেঙে ফেলার ব্যবস্থা হচ্ছে। তাহলে কি তথ্য লুকোনো হচ্ছে? হ্যাঁ, তথ্য লুকোনো হচ্ছে, পরিষ্কার হয়ে গেছে। তার কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী যাদের অ্যাপয়েন্ট করেছিলেন, মুরলী এবং তার টিম সিট গঠন করেছেন, তাদের ব্যাপারে কলকাতা হাইকোর্টে জাস্টিস প্রধান বিচারপতির বেঞ্চ থেকে স্পষ্টত বলে দেওয়া হয়েছে, উই আর নট স্যাটিসফাইড যেভাবে তদন্তটা চলছে, তদন্তের অগ্রগতি কিচ্ছু হয়নি। একজনকে ধরে রেখে পুরো ব্যাপারটাকে কলকাতা হাইকোর্ট তো বলেনি, আমরা বলছি পুরো ব্যাপারটাকে হাসাপ করা হচ্ছে। সর্বোচ্চ প্রভাবশালী পরিবারের কেউ ইনভলভ বলেই আজকে কভার আপ মিশনে নামানো হয়েছে এন্টায়ার পুলিশ বাহিনীকে। আচ্ছা বলুন তো, আমি আপনাদের কাছে এই প্রশ্নটা করছি, আরও ডিটেলে পরবর্তীকালে প্রশ্ন করব। ডেড বডিটা ছোঁ মেরে নিয়ে পালানো হয়েছিল কেন? তার পরিবারকে না জানিয়ে জোর করে বডিটাকে দ্রুত তার বাড়িতে টেনে নিয়ে যাওয়া হয়েছিল কেন? অনেক প্রশ্ন আছে, একাধিক প্রশ্ন। তথ্য কিন্তু লোপাটের খেলা বিনীত গোয়েল এই 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 মুরলীদের দিয়ে করানো হয়েছে। দেখুন, মুরলী অ্যাজ অ্যান অফিসার খুব এফিশিয়েন্ট অফিসার, কিন্তু বিনীত কিন্তু অত্যন্ত শ্রুড একজন অফিসার, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ওঠেন বসেন। কামদুনি কাণ্ডে এই বিনীত গোয়েল কিন্তু ইনভলভ ছিলেন। সেই কামদুনি কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 15 দিনে চার্জশিট, 30 দিনে বিচার প্রক্রিয়া, ফাস্ট ট্র্যাক কোর্টে ফাঁসি টাসি হয়ে যাবে বলে এসেছিলেন, মনে আছে? আজকে কি অবস্থা দেখুন, 2013 সালে ঘটেছিল, আজকে 2024, 11 বছর বাদে কামদুনিতে যারা ধর্ষণ করে খুন করেছিল অসহায় কন্যাকে, তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কার্ডসিকে প্রশাসন, সরকার, এবং সেদিনের বিনীত গোয়েলের ভূমিকাটা কী ছিল? কীভাবে সারদা তথ্য লোপাট করার ব্যাপারে রাজীব কুমার, অর্ণব ঘোষরা এফিশিয়েন্টলি কাজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এইসব অফিসারদের রিওয়ার্ডেড করেন। আজকে স্বাভাবিকভাবে তথ্য লোপাটের প্রশ্ন যখন আসছেন, আমাদের প্রশ্নের উত্তরে দীপাঞ্জন চক্রবর্তী, তিনি ইন্টেলিজেন্সে কাজ করেছেন, সারা ভারত জুড়ে তার কাজ আছে, তিনি খুব ক্লোজলি পুরো ব্যাপারটাকে অবজার্ভ করে বললেন যে পরিষ্কার বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে আমরা প্রশ্নটা করেছিলাম যে এই যে টাইমটা নিয়েছেন, রবিবারের পর সিবিআই দেবো, অর্থাৎ রবিবারের মধ্যে তোমরা তথ্য সব সরিয়ে নাও। এখন সিবিআইয়ের একটা মূল কাজ হবে শেষ পর্যন্ত এই পুলিশ অফিসাররা কী তথ্য লোপাট করেছে সেইটাকেও কিন্তু খুঁজে বার করা। আজকের এই প্রতিবেদনে দীপাঞ্জন চক্রবর্তী আমাদের প্রশ্নের উত্তরে কি বলেছেন শোনাবো। দীপাঞ্জন দা নমস্কার, সন্ময় বলছি। নমস্কার সন্ময় দা, বলুন। বলছি, হাইকোর্ট প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কারভাবে রায় দিয়ে দিলেন যে কলকাতা হাইকোর্ট পরিষ্কারভাবে বলে দিল যে সিবিআই তদন্ত করবে আরজি কর কাণ্ডে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী সিবিআই দেব সামনে রবিবারের পর সময় চেয়েছিলেন, সেটাকেও অ্যালাউ করলেন না, এবং সব থেকে ইন্টারেস্টিং কেস ডায়েরিটা কোর্ট রুমের মধ্যে ট্রান্সফার করানোর নির্দেশ দিলেন, যে এখান থেকেই সিবিআই যিনি আধিকারিক আছেন তার হাতে আপনি হ্যান্ড ওভার করুন। তার মানে কলকাতা পুলিশকে এইটুকু ট্রাস্টও করলেন না আমার মনে হয়েছে অ্যাপারেন্টলি রায়ের মোডাস অপারেন্ডি দেখে, যে ওই কেস ডায়েরিটা কোর্টরুমের বাইরে যাওয়া পর্যন্ত তিনি অ্যালাউ করলেন না, যে ইমিডিয়েটলি এখানে সিবিআই কে হ্যান্ড ওভার করুন। এটা কিন্তু কলকাতার ইতিহাসে, কলকাতার হাইকোর্ট ইতিহাসে হয়নি। এভিডেন্স ট্যাম্পারিংটা, আপনি দীর্ঘদিন ইন্টেলিজেন্সে কাজ করেছেন সারা ভারতবর্ষ জুড়ে, ভারতের বিভিন্ন ক্ষেত্রে। এভিডেন্স ট্যাম্পারিং, বিনীত গোয়েল, মুরলী, এরা এভিডেন্স ট্যাম্পারিং এর সঙ্গে যুক্ত থাকতে পারে? দেখুন, যা ঘটনা প্রমাণ তার ভেতরে ভাঙা শুরু হয়ে গেছে। এখন শুনেছেন, দেখেছেন হয়তো, যে আজিগরের ভেতরে যেখানে প্লেস অফ অকারেন্স তার উল্টো দিকের ঘর ভাঙা শুরু হয়ে গেছে। অর্থাৎ তথ্য লোপাটের যে অভিযোগ বারবার আসছে,
প্রাইমা ফেসি তো সমস্ত ব্যাপারটা তাড়াতাড়ি করে পোস্টমর্টেম করা, দ্রুত গিয়ে সৎকার করানো, বাবা মা পৌঁছানোর আগে 1.5 ঘন্টা আগে তার ডেড বডি বাড়িতে পৌঁছানো। কি বলবেন আপনি? দেখুন সন্ময়দা, আমার বক্তব্যটা আমি ছোট ছোট দুটো তিনটে ভাগে ভাগ করি। প্রথম বলি, যেটা আমরা সবসময় চিরকাল বলে এসেছি, যত বুদ্ধিমান মানুষ হয় হয় সে খুব ভালো হবে, না হলে খুব খারাপ হবে। বুদ্ধিমান মানুষ যখন খারাপ দিকে যায় তখন তার থেকে খারাপ কিছু হয় না। এটা নিশ্চিত কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশে 2-4 জন অফিসার আছেন যারা ভারতবর্ষের দক্ষতা হিসাবে তারা শ্রেষ্ঠতম জায়গায় যেতে পারেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের বাংলার এবং বাঙালির যে এই মানুষগুলো বিভিন্ন কারণে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বা মেরুদণ্ডহীনতার জন্য খারাপ দিকে চলে গিয়েছে। এটা আমরা দেখেছি সারদা কেলেঙ্কারির সময় কিরকম ভাবে ট্যাম্পারিং হয়েছিল এভিডেন্সেস, কিরকম ভাবে মধ্যরাত্রে গিয়ে ব্যাংকের লকার খুলিয়ে সমস্ত কাগজপত্র নিয়ে আসা হলো, সেগুলো আর কোনো হদিশ পাওয়া গেল না, এবং সারদা কেলেঙ্কারি চলে গেল অন্ধকারের গহ্বরে। ঠিক এখানে কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, আমরা সন্দেহ করছি। আমরা দূরে বসে যেটা সন্দেহ করছি সেটা কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি এবং মহামান্য বিচারপতি হিরণময় ভট্টাচার্যের আদালতে এটা কিন্তু প্রমাণিত হয়েছে। কারণ আমরা একটা কথা সবসময় বলি যে যে কোনো অপরাধের প্রাথমিক তদন্তের কেস ডায়েরি হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ। কে তদন্তকারী অফিসার এবং পুলিশ কোন রাস্তায় তদন্তটাকে নিয়ে যাচ্ছে সেটা কেস ডায়েরি থেকে বোঝা যায়। সেই কেস ডায়েরি যখন কোর্টের মধ্যে হ্যান্ড ওভার করা হলো সিবিআই কে, তার মানে এটা পরিষ্কার যে কথাগুলো বাজারে রটে বেড়াচ্ছে বা মানুষের মুখে মুখে ঘুরছে সেটা মহামান্য প্রধান বিচারপতি এবং মহামান্য বিচারপতি হিরণময় ভট্টাচার্য তফসিল মোহর দিয়েছেন। ওনারা এই কথাতে বিশ্বাস করছেন, ওনাদের এই সমস্ত আইনজীবীদের বিকাশবাবু, কৌস্তব এবং ফিরোজ এডুলজির কথায় যে এই তদন্ত গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখেছি কামদুনি কাণ্ডতে কিরকম ভাবে গুলিয়ে দেওয়া হয়েছিল সম্পূর্ণ তদন্ত, এবং তখন যিনি সিআইডির দায়িত্বপ্রাপ্ত ছিলেন আজকে দুর্ভাগ্যক্রমে কলকাতা পুলিশের উনি দায়িত্বে রয়েছেন। তো এই যে পুরনো ইতিহাসগুলো এই সমস্ত অফিসারদের, সেটা কিন্তু মহামান্য প্রধান বিচারপতি দেখেছেন, বুঝেছেন এবং সেটাতে সিলমোহর দিয়েছেন। একটা কথা আমি আপনাকে বলি, যে কোনো মার্ডার যদি চশমাদিস গাওয়া যেটাকে বলে, যে তার চোখের সামনে যার হয়েছে সাক্ষী, সেরকম যদি না থাকে, ডাইরেক্ট এভিডেন্স যদি না পাওয়া যায়, সেখানে কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দিয়ে ভবিষ্যতে এই কেসটাকে পাকাপোক্ত করা হয়। এই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সেস যেগুলো, সেগুলোকে ট্যাম্পার করা অপেক্ষাকৃত সহজ, এবং যে সময় পেয়েছে তাতে একটা সন্দেহ তো অবভিয়াসলি যাচ্ছে মানুষের মনে যে ওই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স গুলো ট্যাম্পার করা হয়েছে বা এখনো হচ্ছে। আপনি যেটা বললেন রিনোভেশন, এই মুহূর্তে সংবেদনশীল এত ভয়ঙ্কর অবস্থায় কে অর্ডার করলো ওখানে রিনোভেশন করার, কে ওখানে অনুমতি দিল? এটা যদি সিবিআই প্রথম এটা নিয়ে তদন্ত শুরু করে তাহলেই বোঝা যাবে রুটটা কোথা থেকে আসছে, অর্ডারটা কোথা থেকে আসছে। এটা একটা ভয়ঙ্কর নিদর্শন কিন্তু। আর আমার মনে হয় যে কলকাতা পুলিশকে নিয়ে আমরা গর্ব করতাম যে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ পুলিশ, তাদের গালে কিন্তু এটা সপাটে থাপ্পড় পড়েছে মহামান্য হাইকোর্ট থেকে প্রধান বিচারপতি এবং মহামান্য বিচারপতি হিরণময় ভট্টাচার্যের আদালতে। একটা পুলিশ ডিপার্টমেন্টকে যখন আইন আদালত, সর্বোচ্চ আদালত কোন রকম ভরসা রাখছে না, সেটা কিন্তু অত্যন্ত লজ্জার বিষয়। আমি যদি অন্তত ব্যক্তি হিসাবে বলছি, আমি যদি কলকাতা পুলিশের প্রধান হতাম, আমি কিন্তু আজকেই পদত্যাগ করতাম। কারণ এই ব্যাপারটা বুঝিয়ে দেওয়া গেল যে ওনার নেতৃত্বে যে পুলিশ বাহিনী অফিসাররা কাজ করছেন, কাজ করছিলেন, তাতে মহামান্য প্রধান বিচারপতি এবং মহামান্য বিচারপতি হিরণময় ভট্টাচার্যের কোনো রকম বিশ্বাস নেই, আস্থা নেই। এইরকম একটা ঘৃণ্য হত্যা, একটা দর্শন, সেটাকে পশ্চিমবঙ্গের মাটিতে কি করে করছেন এরকম ভাবে ট্যাম্পার? এবং এটাতে কোনো সন্দেহর কারণ নেই সন্ময়দা, যে কোনো শিশু বুঝছে আজকে বাংলায় যে পুলিশ অফিসাররা, এজেন্সি, এরা চায় রাজ্যের হোক চায় কেন্দ্রের হোক,
এরা রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। যদি আজকে সর্বোচ্চ প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে সরাসরি আদেশ না থাকে, কোনো পুলিশ অফিসারের ক্ষমতায় কুলাবে না এরকম ভাবে সরাসরি, যেখানে এত সার্চ লাইট পড়ছে এই দুর্ঘটনার ওপরে, এই জঘন্য ঘটনাটা নিয়ে সারা বাংলা উত্তাল, সেখানে পুলিশ অফিসাররা করতে গেলে তিনবার ভাববে। কিন্তু সাহসটা আসছে কোথা থেকে, প্ররোচনাটা আসছে কোথা থেকে, আদেশ আসছে কোথা থেকে? আমার মনে হয় এমনকি প্রশাসনের সর্বোচ্চ জায়গায় রয়েছে তাদেরও এই তদন্তের আওতায় আনা উচিত, যে সরাসরি ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট কি ইনস্ট্রাকশন হয়েছে। দেখেছেন আপনি এই আরজি করের যে প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ, তার যে রেজিগনেশন সেটা নিয়েও মহামান্য প্রধান বিচারপতি বলেছেন, আমি ওই সন্দীপ ঘোষের রেজিগনেশন লেটারটা দেখতে চাই যে কি লিখেছিলেন, এবং ওনাকে আবার রিহ্যাবিলিটেট করা হয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজের মতো একটা কলেজের প্রিন্সিপাল হিসাবে, তাও কলকাতার বুকে। সেটা আমি দেখতে চাই যে অর্ডারে কি লেখা হয়েছিল এবং ওনার রেজিগনেশনে কি লেখা হয়েছিল। আপনি ভাবতে পারছেন বাংলার প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন, পুলিশ প্রশাসন, এটার উপরে মহামান্য প্রধান বিচারপতি এবং মহামান্য বিচারপতি হিরণময় ভট্টাচার্যের কতটা অনাস্থা রয়েছে, যে একটা প্রিন্সিপালের রেজিগনেশন লেটার দেখতে চাইছে, তার রিহ্যাবিলিটেশন, আবার তার যে আরেকটা জায়গায় যেখানে বহাল করা হলো তার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছেন। এটা সত্যি ঘৃণ্য অপরাধ, এবং তার থেকেও বড় অপরাধ হচ্ছে যারা এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, তদন্তকে ব্যাহত করার চেষ্টা করছে, এভিডেন্স ট্যাম্পার করার চেষ্টা করছে। সন্ময় দা, অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা।